হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নলেজ অ্যাকাউন্ট। আজকে আমাদের জিকে সায়েন্স বুস্টার 18। দেখো এখানে আমাদের ক্লাসের শিডিউল দেওয়া রয়েছে। কুন্তল স্যারের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের পরেই আমার জিকে সায়েন্স বুস্টার ক্লাস। তো তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করোনি, নিচে ডেসক্রিপশন বক্সে গিয়ে তার লিঙ্কটা পেয়ে যাবে, এখনই গিয়ে জয়েন করে নাও। আর ডাব্লিউপি কনস্টেবল মেইনের জন্য ইংলিশের একটা ক্লাস কোর্স চলছে, যেখানে তোমরা লাইভ ক্লাস পাচ্ছ, পিডিএফ পাচ্ছ এবং মক টেস্ট দেওয়ার সুবিধাও রয়েছে। নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে গিয়ে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। দেখো আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, নিচের কোনটি সিমেন্টে উপস্থিত থাকে না, মানে সিমেন্ট তৈরির সময় কোনটির দরকার হয় না? সঠিক উত্তর কী হবে বলো? অপশান ডি, অ্যালার্ম। অ্যালার্মের বাংলা হচ্ছে ফটকিরি, যেটা আমরা বলি, সেটা সিমেন্টে দরকার হয় না, সিমেন্টে উপস্থিত থাকে না। বাকি কাদা, অ্যালুমিনিয়াম, জিপসাম এগুলো সবগুলোই থাকে। 2 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে ওজোন স্তরের উচ্চতা কত? ওজোন স্তর যেটা আমাদের বায়ু স্তরটাকে পুরোভাবে প্রোটেক্ট করে রেখেছে, পুরো অ্যাটমসফিয়ারটাকে প্রোটেক্ট করে রেখেছে, তো তার ভূপৃষ্ঠ থেকে উচ্চতা কত? দেখো প্রথম লেয়ারে কি থাকে, বায়ুর যদি আমি লেয়ারগুলো বলি, 5টা লেয়ার আছে। প্রথমে থাকে ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার। এবার স্ট্র্যাটোস্ফিয়ার আর ট্রপোস্ফিয়ারের মাঝখানে রয়েছে আমার ওজোনোস্ফিয়ার। তো সঠিক উত্তর কী হবে আমাদের? অপশান বি, 16 থেকে 30 কিমি হচ্ছে আমাদের ওজোন স্তরের উচ্চতা। এখানে দেখো পরপর স্তরগুলো দেওয়া রয়েছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। ওকে, নেক্সট, নিম্নলিখিত কোনটি শক্তিশালী ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে? বলছে ক্ষারের সঙ্গে কোনটি বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে? সঠিক উত্তর কী হবে বলো? অপশান ডি, সালফার। অপশান ডি, সালফার। পরবর্তী প্রশ্ন, সুপারসনিক জেট প্লেন বায়ুমণ্ডলের কোন স্তরটি ক্ষতি করে? সুপারসনিক জেট প্লেন বায়ুমণ্ডলের কোন স্তরটি ক্ষতি করে? এবার বলো সুপারসনিক জেট প্লেন যায় কোথা থেকে? যদি সেটা বোঝো তাহলেই বুঝতে পারবে কোনটার ক্ষতি করে। স্ট্র্যাটোস্ফিয়ার থেকে যায়, ঠিক আছে? এবার সেই স্ট্র্যাটোস্ফিয়ার নিচে কি ঠিক কে রয়েছে? ওজোন স্পিয়ার। তাহলে ওই স্ট্র্যাটোস্ফিয়ারের নিচে রয়েছে ওজোনোস্ফিয়ার, ও কি করে? ওজোনোস্ফিয়ারকে ক্ষতি করে। সঠিক উত্তর কি হবে? অপশন সি, ওজোনোস্ফিয়ার। দেখো ট্রপোস্ফিয়ার, তার উপরে রয়েছে ওজোনোস্ফিয়ার, তার উপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট কোয়েশ্চেন, পানীয় জলে আর্সেনিকের মানবদেহে সহনশীল সীমা কত? ঠিক আছে, মানে কতটা অবধি জলের মধ্যে আর্সেনিক থাকলে সেটা মানবদেহে সহনশীল হতে পারে? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সঠিক উত্তর কী হবে? অপশান এ, 0.05 মিলিগ্রাম পার লিটার হচ্ছে মানবদেহের সহনশীল সীমা জলের আর্সেনিকের, তার উপরে গেলে কিন্তু ক্ষতি করবে। নেক্সট, নিচের কোন অণুগুলির গঠন কার্বন ডাইঅক্সাইডের মতো? দেখো এটা হচ্ছে আগের দিনের প্রশ্ন, তোমরা আগের দিনের প্রশ্ন নিয়ে অনেক কোয়েশ্চেন করেছো, আমি প্রত্যেকটা যে কোয়েশ্চেন করেছো সব কটা প্রশ্ন আবার দিয়েছি। তোমাদের মধ্যে আমি কয়েকজনের নাম নিতে চাই, যাদের মনে হয় যে এখানে আমি কিছু না জানি পড়াতে এসেছি বা কিছু, এত কনফিডেন্টের সাথে তারা কোয়েশ্চেনগুলোকে ডিল করেছে, সিরিয়াসলি তোমাদের জবাব নেই। দেখো তোমাদের মতো স্টুডেন্টের জন্য আমার এই ভিডিওটা নয়, তোমরা যারা জানো তারা জানো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর একজন ভালো ছিল, তার নামটা দেবব্রত মল্লিক, সে সত্যি যেই কথা বলেছে সে সব কটা ঠিক বলেছে, ঠিক আছে? সব কটা ঠিক বলেছে এবং তার আনসার আমি দেবো আজকে, কোনো অসুবিধা নেই। তাছাড়া 2-1জনের নাম আমি বলবো যখন কোয়েশ্চেন আসবে তখন। ও বলেছে যে আমি এখানে বলেছিলাম আগের দিনের যে কার্বন ডাইঅক্সাইডের মতো গঠন, কার্বন ডাইঅক্সাইডের গঠনটা কেমন? CO2, মানে C ডবল বন্ড ও, এটা হচ্ছে লিনিয়ার গঠন, তাই তো, সমান। সেই রকমই লিনিয়ার গঠন কার আছে? সেটা এটা। তুমি বলেছো এটা অ্যাসিটিলিন, তাই তো? অ্যাসিটিলিন বলেছো, এর আর একটা নাম হলো ইথাইন, ঠিক আছে? CH ট্রিপল বন্ড CH, আগের দিন ডবল বন্ড হয়ে গেছিলো, ও বলেছিল ম্যাম ডবল বন্ড হবে এটা, তাই তো? CH, এটাকে বলে ইথাইন, ঠিক আছে? ইথাইন,
কারণ দুটো কার্বন রয়েছে, তার জন্য এটা ইথাইন। এটা হচ্ছে আমার sp হাইব্রিডাইজেশনে রয়েছে এবং এটারও গঠন হচ্ছে কি লিনিয়ার গঠন। ঠিক আছে, ও যেটা বলেছে একদম ঠিক বলেছে, অ্যাসিটাইলিন বলে, অ্যাসিটাইলিন বলে, কিন্তু তার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ইথাইন। আমি হয়তো সেই নামটা বলেছিলাম। ঠিক আছে, নেক্সট। ভ্রূণ অবস্থায় এরিথ্রোসাইট যে স্থানে তৈরি হয় সেটি হলো, কোথায় এরিথ্রোসাইট তৈরি হয়? ভ্রূণ অবস্থায় বলেছে, ঠিক আছে। সঠিক উত্তর কি হবে? যকৃত প্লীহা। এবং যখন বড় হয়েছে তখন কোথায় তৈরি হয়? লোহিত অস্থিমজ্জায়। যখন অ্যাডাল্ট অবস্থায় কোথায় তৈরি হয়? বা ভ্রূণের বাইরে যখন, মানে ভ্রূণ তো পরে যখন বেবি হয় বা মানুষ অবস্থা যখন আসে তখন ওটা কোথায় তৈরি হয়? লোহিত অস্থিমজ্জায়। ঠিক আছে, তখন ভ্রূণ মানেও মানুষ। 9 নম্বর প্রশ্ন, পার্কিনজি তন্তুগুলির উপস্থিতি দেখা যায়। পার্কিনজি তন্তু কোথায় থাকে? এর আগে আমি একদিন বলেছিলাম যে পার্কিনজি তন্তুর কাজটা কি। হিজের বান্ডিল থেকে স্পন্দন নিয়ে কী করে? নিলয়ের গাত্রে ছড়িয়ে দেয়। ঠিক আছে, নিলয়ের গাত্রে ছড়িয়ে দেয়। তাহলে এটা কোথায় থাকে? অপশন বি, নিলয়। মিনিটে 30 থেকে 35টি পর্যন্ত স্পন্দন তৈরি করতে পারে। ঠিক আছে, এটা মনে রাখবে, পার্কিনজি তন্তু নিলয়ের গাত্রে কি করে? হিজের বান্ডেল থেকে স্পন্দন নিয়ে ছড়িয়ে দেয়। নেক্সট, মাইলিন সিদের অবস্থান। মাইলিন সিদ দেখেছিলাম, মনে আছে? এটাকে নিউরনে থাকে, সেটা তো সবাই জানো। নিউরনে কোথায় থাকে? এরকম করে থাকে। আমরা কোথায় দেখতে পাই এটা? এরকম এখানে র্যানবিয়ার পর্ব থাকে। এইগুলো হচ্ছে মাইলিন সিদ। তাহলে এটা কোটা কিসের ছবি আঁকলাম আমি? কিছুটা হয়েছে, কিছুটা হয়নি। এটা হচ্ছে অ্যাকশানের ছবি আঁকলাম। সঠিক উত্তর কি হবে? অ্যাকশান। মাইলিন সিদ কোথায় থাকে? অ্যাকশানে থাকে। নেক্সট প্রশ্ন, শ্রবণ কাজ করে গুরু মস্তিষ্কের যে অংশ, শ্রবণ যে ব্যাপারটা আমরা শুনতে পাই যেটা, সেটা গুরু মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? গুরু মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? গুরু মস্তিষ্কে দেখো অনেকগুলো লোব থাকে। একটা হচ্ছে ফ্রন্টাল, ঠিক আছে, 2 নম্বর হচ্ছে প্যারাইটাল, 3 নম্বর হচ্ছে টেম্পোরাল, 4 নম্বর হচ্ছে অক্সিপিটাল। এগুলো থাকে দুটো দুটো করে। এটা মানে এক জোড়া থাকে, দুটো থাকে। এটাও তাই, দুটো থাকে। আর এগুলো একটা, এটা একটা থাকে। বুঝতে পারলে? এবার বলছে শ্রবণ কাজ নিয়ন্ত্রণ করে কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, টেম্পোরাল। টেম্পোরাল কি করে? শ্রবণ কাজ নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্কে। নেক্সট প্রশ্ন, হাইড্রোলিক ব্রেক কোন নীতির ওপর কাজ করে? হাইড্রোলিক ব্রেক কোন নীতির ওপর কাজ করে? তোমরা না কোয়েশ্চেন করার আগে একবার নিজেরা জাজ করে নেবে। ঠিক আছে, একবার জাজ করে নেবে। হ্যাঁ, আমার ভুল হয় কিছু ক্ষেত্রে, আমি সেটা পরে আবার ঠিক করে নিই। কিন্তু এত কনফিডেন্টলি তোমরা কি করে ভুল উত্তর দাও আমি বুঝতে পারি না। যাই হোক, হাইড্রোলিক ব্রেক কোন নীতির ওপর কাজ করে? বার্নৌলির নীতি, পাস্কালের নীতি, আর্কিমিডিসের নীতি, পয়সলের নীতি। কি উত্তর? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পাস্কালের নীতি। পাস্কালের নীতিটা একবার দেখবো। পাস্কালের সূত্র হচ্ছে আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের ওপর বাইরে থেকে যদি চাপ প্রয়োগ করা হয়, তো সেই চাপ কিছুমাত্র কমে না, কি হয়? ও তরলে, মানে সেই পাত্রটার গায়ে সঞ্চালিত হয়ে যায়, সমানভাবে সঞ্চালিত হয়। তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে এবং লম্বভাবে ক্রিয়া করে। এটা আমরা পড়েছিলাম সকলেই, তো আরেকবার দিয়ে দিলাম। তো হাইড্রোলিক ব্রেক কোন নীতির উপর কাজ করে? পাস্কালের নীতি। লিফট যে আমরা ওঠানামা করি, সেটা কোন নীতির উপর কাজ করে? পাস্কালের নীতির উপর কাজ করে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি এককবিহীন ভৌত রাশি? এই প্রশ্নটা অনেকে ভুল করেছিলেন, আমাকে বলেছিল ভুল হয়েছে। ওরা কোণ বলেছিল। বাবা, কোণ হচ্ছে যার মাত্রা নেই। ঠিক আছে, কোণের একক আছে রেডিয়ান, কিন্তু কোণের মাত্রা নেই। কোণ হচ্ছে মাত্রাবিহীন রাশি। আর আমি এখানে বলেছি এককবিহীন ভৌত রাশি। দেখো, তোমরা এইভাবে কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো ভুল করো, জানো তো? লেখা থাকে এক আর ভাবো আর এক। যাই হোক, সঠিক উত্তর এখানে কি হবে? অপশন সি, আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপের কোনো একক হয় না। নেক্সট কোয়েশ্চেন, ডাউন সিনড্রোম ক্রোমোজোম সংখ্যা হলো? ডাউন সিনড্রোম হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার, জেনেটিক ডিজিজ। তার ফলে কি হয়? 21তম যে ক্রোমোজোমটা থাকে সেটা প্রবলেম শুরু করে। কি প্রবলেম শুরু করে? সেটা ডবল হয়ে যায়, মানে একটা বেশি হয়। ঠিক আছে,
এর জন্য একে কি বলা হয় বলো তো? ট্রাইসেমি ডিজিজও বলা হয়। ঠিক আছে, 21 নম্বর যে ক্রোমোজোমটা থাকে যে আরেকটি অতিরিক্ত ক্রোমোজোমে পরিণত হয়ে যায়, ওই মানে 21 নম্বর ক্রোমোজোমটা একটা করে এক্সট্রা হয়, তার জন্য কি হয় আমাদের টোটাল ক্রোমোজোম সংখ্যা কয়টি? 46টি। তো 21 নম্বরটা কি হয়? 21 নম্বরটা হচ্ছে অতিরিক্ত হয়, একটা অতিরিক্ত হয়, তারপরে কি হয় আমার 47 হয়ে যায়। তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে? অপশন বি 47। এটা মনে রাখবে, এইটা হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার রোগ। ঠিক আছে, এর ফলে আমরা অনেক মানে বোধ শক্তি লোপ পায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোয়ানোসাইট কোষ কার বৈশিষ্ট্য? কোন পর্বের বৈশিষ্ট্য কোয়ানোসাইট কোষ? এগুলো সব আমাদের অ্যাপে কিন্তু পড়ানো হয়ে গেছে, বায়োলজি ক্লাস প্রায় কমপ্লিট। কোয়ানোসাইট কোষ কার বৈশিষ্ট্য? সঠিক উত্তর কি হবে? অপশন ডি পরিফেরা। দেখো এটা হচ্ছে কোয়ানোসাইট কোষ, এই যে কোষগুলো রয়েছে এগুলোকে আমরা বলছি কোয়ানোসাইট কোষ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, টিএমবির জেনেটিক বস্তু হলো কি? টিএমবি হচ্ছে একটি ভাইরাস, আগের দিন আমি ভাইরাসটার ছবি দেখিয়েছিলাম। সেটা জেনেটিক বস্তুটা কি? আমাকে একটা কথা বলো, উদ্ভিদ ভাইরাসগুলো যেগুলো থাকে, মানে যেগুলো উদ্ভিদে অ্যাটাক করে, ঠিক আছে, তারা মেইনলি কি ধরনের হয়? তারা প্রধানত আরএনএ ভাইরাস হয়। ঠিক আছে, কিন্তু অন্যদিকে প্রাণী ভাইরাস কি হয়? প্রাণী ভাইরাসের জিনোম বা জেনেটিক বস্তু হচ্ছে কি ডিএনএ। ঠিক আছে, ডিএনএ যুক্ত ভাইরাস হয়। এবার এখানে টিএমবি ভাইরাস কার? টিএমবি ভাইরাস হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, বুঝতেই পারছো এটা হচ্ছে উদ্ভিদ ভাইরাস, কিন্তু সঠিক উত্তর এটাও কিন্তু হবে অপশন বি সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস, এর দ্বারা এটা ব্যতিক্রম। ঠিক আছে, ট্রান্সডাকশন কি? ট্রান্সডাকশন, কনজুগেশন, ট্রান্সফরমেশন, এই তিনটে কি জিনিস? এখানে যদি একটা দিয়েছে, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ব্যাকটেরিয়ার যৌন জনন। ঠিক আছে, ট্রান্সডাকশন হচ্ছে ব্যাকটেরিয়া যৌন জনন। দেখো ব্যাকটেরিয়া যৌন জনন বলতে আমরা যেটা বলছি নিষেকের ফলে ভ্রূণ তৈরি হয় বা কিছু, সেরকমভাবে ব্যাকটেরিয়া কোনো কিছু হয় না, থাকে না এরকম কিছু। কিন্তু কি হয়, ব্যাকটেরিয়া শরীরে যখন ব্যাকটেরিয়া ফাজ আসে তখন তাদের জেনেটিক বস্তুটার আদান প্রদান ঘটে। ঠিক আছে, তো সেটাকেই আমরা বলি যৌন জনন। সেটা তিনটে প্রক্রিয়ার মাধ্যমে করানো হয়, একটা হচ্ছে ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন, কনজুগেশন। ঠিক আছে, তো এখানে আমাদের ট্রান্সডাকশনটা চেয়েছে। জিনিসটা কি দেখো, এই যে ব্যাকটেরিওফাজ এ কী করলো, এটা হচ্ছে একটা ভাইরাস, তাই তো? এটা হচ্ছে একটা ভাইরাস যেটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ও ব্যাকটেরিয়া শরীরের উপর বসে ভেতরে ঢুকে গিয়ে প্রতিলিপি সৃষ্টি করা শুরু করে দিল। তারপরে ওই অনেক ব্যাকটেরিয়া ফাজ তৈরি করলো, সেই ব্যাকটেরিয়া ফাজগুলো পুরো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এসে বাইরে চলে এলো এবং ব্যাকটেরিয়াটা তারপরে মরে গেল। এই পরপর সিরিয়াল যেভাবে আছে সেভাবে ওরা কাজ করে। ফাজ ডিএনএ এবং প্রোটিন গঠন করে, ব্যাকটেরিয়া ডিএনএ ভাঙন ধরে ব্যাকটেরিয়া কোষ প্রাচীর বিচ্ছিন্ন করে, অপত্য ফাজগুলি মুক্ত হয়ে যায়। ঠিক আছে, এই যে ব্যাকটেরিয়া বিভিন্ন হয়ে মুক্ত হয়ে যায়, অপত্য ফাজের গ্রহিতা কোষকে আক্রমণ করে এবং রিকম্বিনেন্ট কোষ তৈরি করে, নতুন কোষ গঠন করে। এ দেখো এটা যখন আক্রমণ করে বেরিয়ে গেল, তারপরে কি হচ্ছে, এই যে রিকম্বিনেন্ট কোষ তৈরি হয়েছে, এটা হচ্ছে ভাইরাল ডিএনএ। এই যে, তাহলে বোঝা গেল এটা হচ্ছে ট্রান্সডাকশন, হচ্ছে একটি ব্যাকটেরিয়ার যৌন জনন প্রক্রিয়া। নেক্সট, এইচ আকৃতির ধূসর বস্তু পাওয়া যায় কোথায়? সঠিক উত্তর হবে অপশন এ সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ডে কি দেখতে পাওয়া যায়? এইচ আকৃতির ধূসর বস্তু পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, এলিফ্যান্টাইটিস রোগের কারণ হলো? এলিফ্যান্টাইটিস রোগের কারণ কি? মনে রাখবে এটি হচ্ছে একটি মশাবাহিত রোগ, যেটা হচ্ছে স্ত্রী কিউলেক্স মশা। ঠিক আছে, স্ত্রী কিউলেক্স মশা জন্য এই রোগটা হয়ে থাকে। তো এই রোগের জন্য যে মানে তোমার জীবাণুটি দায়ী তার নাম কি সেটা জানতে চেয়েছে। এখানে তো কিউলেক্স মশা দেয়নি, কোনটি হবে? উচেরিয়া ব্যানক্রাফটি। ঠিক আছে, উচেরিয়া ব্যানক্রাফটি হলো এই মশার জীবাণু। এই মশাটা কি করে, মানে রোগটার অ্যাকচুয়ালি সিমটম কি? এটা হচ্ছে লিম্ফ নোডগুলোকে কি করে, ফুলিয়ে দেয়, একদম পা এরকম ফুলেই হয়ে যায়।
ঠিক আছে, এটার অন্য নাম হচ্ছে ফাইলেরিয়া। এর আর একটা নাম কি, আর একটা নাম হচ্ছে ফাইলেরিয়া, ফাইলেরিয়া। ওকে, 19 নম্বর প্রশ্ন, প্রোফাজ কি জিনিস? প্রোফাজ হলো অপশান ডি ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ডিএনএ সমন্বয়। ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ডিএনএ সমন্বয়কে আমরা বলি প্রোফাজ। 20 নম্বর প্রশ্ন, চুম্বক মেরুতে বিন্যুতি কোণ কত? চুম্বক মেরুতে বিন্যুতি কোণ কত? দেখো বিন্যুতি কোণ জিনিসটা কি? চুম্বক বিন্যুতি কোণ বা চুম্বক নতিকোণ হলো পৃথিবীর চৌম্বক ক্ষেত্র রেখা এবং আনুভূমিকের অন্তর্গত কোণ। চুম্বক ক্ষেত্র রেখা এবং আনুভূমিকের অন্তর্গত কোণকে আমরা বলি চুম্বক বিন্যুতি কোণ। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র রেখা ও অনুভূমিকের অন্তর্গত কোণটা হচ্ছে তোমার বিন্যুতি কোণ। এই কোণটি পৃথিবীর পৃষ্ঠের বিভিন্ন বিন্দুতে পরিবর্তিত হয়। বিন্যুতি কোণের মান ধনাত্মক হলে বুঝতে হবে যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র পরিমাপের বিন্দুতে রয়েছে, নিচের দিকে বা পৃথিবীর অভ্যন্তরে নির্দেশ করছে, এবং ঋণাত্মক মান হলে বুঝতে হবে যেটি ঊর্ধ্বমুখী রয়েছে। যখন মানে তোমার ধনাত্মক হবে তখন বুঝতে হবে যেটি নিচের দিকে রয়েছে, আর যখন ঋণাত্মক হবে তখন কি বুঝতে হবে এটা ঊর্ধ্বমুখী রয়েছে। সেটা সঠিক উত্তর আমাদের কি হবে 90 ডিগ্রি। চুম্বকের বিন্যুতি কোণের মান কত? 90 ডিগ্রি। চুম্বকের বিন্যুতি কোণ কোনটা? চুম্বক বিন্যুতি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র রেখা এবং অনুভূমিকের অন্তর্গত কোণটাকে আমরা বলি কি? চুম্বক বিন্যুতি কোণ। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র রেখা ও অনুভূমিকের অন্তর্গত কোণ। তারপরের প্রশ্ন, আগের দিন কি একটা বলছিলে তানিয়া শেঠ, আমাকে বললে যে HIV ভাইরাস তো রেট্রো ভাইরাস, কি পড়াচ্ছেন? ঠিক করে পড়ান, ভুলভাল ইনফরমেশন দিচ্ছেন কেন? কত কনফিডেন্ট এরা। HIV হচ্ছে ডিএনএ আরএনএ, আমি আগের দিন এই আনসারটা করেছিলাম, ডিএনএ ও আরএনএ। ও বলেছিল রেট্রো ভাইরাস, তাহলে একবার দেখে নি রেট্রো ভাইরাস ব্যাপারটা কি। দেখো HIV ভাইরাস যখন শরীরের মানে হোস্টের দেহের বাইরে থাকে তখনও থাকে আরএনএ, ঠিক আছে, তখনও কি থাকে? আরএনএ। ফার্স্টেও কি থাকে? আরএনএ। তারপরে যখন হোস্টের ভেতরে ঢোকে তখনও কনভার্ট হয়ে যায় ডিএনএতে। এই যে প্রসেসটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকের সাহায্যে হচ্ছে। ট্রান্সক্রিপ্টেজ এই উৎসেচকের সাহায্যে এটা ঘটছে, ঠিক আছে। তার জন্য এইটাকেই শর্টে আমরা বলি রেট্রো ভাইরাস। এটাকে আমরা শর্টে কি বলি? রেট্রো, ঠিক আছে। তো এই উৎসেচকটা কি করছে যে এই আরএনএ থেকে ডিএনএতে কনভার্ট করছে, তার জন্য রেট্রো ভাইরাস বলে ওইভাবে আলাদা কিছু নেই। দেখো এখানে অপশানেই তো নেই রেট্রো ভাইরাস, তুমি ওইভাবে কেন বলছো কথাটা? দু রকম অবস্থা থাকতে পারে, একটা থাকতে পারে আরএনএতে, ঠিক আছে, HIV ভাইরাস, আর একটা থাকতে পারে ডিএনএ। মানে এইটা তো দেখো হিউম্যান ভাইরাস, তো HIV ভাইরাস কি হিউম্যান ভাইরাস? হিউম্যান ভাইরাস মেনলি কি হয়? ডিএনএ যুক্ত হয়, কিন্তু এটা কি করে? এই যে রিভার ট্রান্সক্রিপ্ট রেট্রো ভাইরাস, ঠিক আছে, রিভার ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক দিয়ে এটা ডিএনএতে কনভার্ট হয়ে যায়। ওকে, বোঝা গেল? তাহলে যদি একবারে বলে যে HIV ভাইরাসটা কি, এটা আমি কিন্তু ভুল আনসার দিইনি তানিয়া, ঠিক আছে। তুমি রেট্রো ভাইরাস বলেছো একদম ঠিক, সেটা কিন্তু কেন রেট্রো ভাইরাস এটা তোমাকে বুঝতে হবে জিনিসটা। 22 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ব্যতীত সবগুলো ক্লোরোফিল অণুর উপাদান? দেখো ক্লোরোফিল অণুর না অনেকগুলো উপাদান থাকে, তার মধ্যে যেটা মেন সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম, মেইন উপাদান। কিন্তু বলেছে যে কোনটি থাকে না, সঠিক উত্তর কি হবে? ক্যালসিয়াম থাকে না ক্লোরোফিল অণুতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বুঝতে পারলে? 23 নম্বর প্রশ্ন, 100 ml বিশুদ্ধ রক্তে কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে? 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করে? সঠিক উত্তর কি হবে? 10 ml, ঠিক আছে, 10 ml রক্ত বহন করে, মানে অক্সিজেন বহন করে। নেক্সট, ঘরের ওপরের দিকে ভেন্টিলেটর থাকে, কি করতে থাকে? মানে কারণ কি, থাকার কারণটা কি বলো? থাকার কারণ কি? ভেন্টিলেটর আমরা ঘরের মধ্যে কেন রাখি? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বাতাসের পরিচলন স্রোত বজায় রাখার জন্য এবং বাতাসকে তাজা রাখবার জন্য আমরা কি করি? ঘরের মধ্যে ভেন্টিলেটর রাখি। সূর্যের আলোর জন্যও নয়, অক্সিজেন আসার জন্য বা কার্বন ডাইঅক্সাইড যাওয়ার জন্য নয়। কি হয়? বাতাসের যে পরিচলন স্রোতটা রয়েছে সেটাকে বজায় রাখার জন্য আমরা কি করি? ঘরের ভেতরে ভেন্টিলেটর ইউজ করি। এইটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন, WBCS
প্রিভিয়াস ইয়ারে এসেছিল। নিচের কোনটি কেন্দ্রীয় পরমাণুর মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন বর্তমান? দেখো এখানে আরেকজন রয়েছে যে আমাকে এই কোয়েশ্চেনটা করেছিল, ম্যাম লোন পেয়ারের ব্যাপারটা একটু আরেকবার বলে দেবেন, ঠিক আছে? নাম হচ্ছে শুভজিৎ পাল, তাই তো? দেখো তোমার জন্য এই কোয়েশ্চেনটা। ও আর এইটা নিয়ে দেবব্রত মল্লিকও বলেছিল যে ম্যাম এটা তো H2O হবে, H2টাও তো লোন পেয়ার ইলেকট্রন থাকবে। হ্যাঁ, সঠিক উত্তর আমাদের বি এবং ডি, সঠিক উত্তর বি এবং ডি, ঠিক আছে? কেন? এবার লোন পেয়ার জিনিসটা কি আগে সেটা একটু বোঝো। দেখো এখানে আমি লিখেছি, কোনো পরমাণু সর্ববহিস্থ স্তরে যে ইলেকট্রন যুগল বন্ধন গঠনে যুক্ত থাকে না তাকে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বলে, ঠিক আছে? এটা তো গেল একটা ডেফিনেশন, বাট কিছুই বুঝতে পারলাম না এর থেকে। এবার আগের উদাহরণটায় চলে আসো। এখানে কি বলেছে? NH3, ঠিক আছে? NH3, দেখো N এর ইলেকট্রন বিন্যাস যদি আমি করি কত লিখবো বলো? 2 5, কারণ 7, তাই তো? 7 2 5, তো 5টা। তাহলে কি এখানে অপশানে এই যে সংজ্ঞাতে কি বলেছে? কোনো পরমাণু সর্ববহিস্থ স্তরে সব থেকে বাইরের স্তরে যে ইলেকট্রন যুগল থাকে যেগুলো বন্ধন গঠনে অংশ নেয় না। আচ্ছা, আমি ওটা বন্ধন গঠনে অংশ নেয় না পরে বলছি, আগে বলো সর্ববহিস্থ কক্ষে যারা থাকে তারাই তো বন্ধন গঠনে অংশ নেয়। এবার দেখো এটা হচ্ছে N, 5টা বলেছে, 1টা 2টো 3টে 5টা এরকম, ঠিক আছে? এই 5টা আমি করলাম। এবার দেখো এখানে H যুক্ত আছে কটা? 3টে। তাহলে কি করব? 1টা 2টো 3টে H যুক্ত আছে, সরি H এর এক সঙ্গে যুক্ত আছে, এর সঙ্গে এটা যুক্ত আছে, এটার সঙ্গে মানে সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। তাহলে আমার কটা বলো রয়ে গেল যে পড়ে আছে, বন্ধন গঠনে যুক্ত হয়নি একটা? তাহলে এর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কটা হবে? একটা হবে, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এটা এইভাবে আঁকে, ঠিক আছে? এইভাবে হবে, আর এখানে এরকম করে করে, বুঝতে পারলে? একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে, তার মানে লোন পেয়ার কটা? এর একটা। বোঝা গেল কি গেল না? এইটা ভাবে আমরা লোন পেয়ার বের করি। কি করে করি? একদম বাইরের কক্ষে যেটা থাকবে সেটা দিয়ে করি। আই থিঙ্ক ক্লিয়ার। এবার দেখো H2O, ঠিক আছে? ও যেটা বলছিল ম্যাম H2Oটাও হবে, একদম ঠিক। আমি আগের দিনকে আমি লক্ষ্য করিনি, বুঝতে পারলাম না। H2Oটাও হবে, বি আর ডি সঠিক উত্তর হবে। অ্যাকচুয়ালি তীর চিহ্নটা এখানে ছিল বলে আমি এটা লক্ষ্য করিনি, বলার পরে দেখলাম হ্যাঁ ঠিক। আচ্ছা, H2O, ও এর সর্ববহিস্থ কক্ষে কটা রয়েছে বলো? এটা তো 2, এটা 6, 6টা রয়েছে। তার মানে যদি আমি ও এর এরকম করে ইলেকট্রন বিন্যাসটা করি 1 2 3 4 5 6, তাই তো? এবার এখানে কটা হাইড্রোজেন যুক্ত আছে? 2টো মাত্র, 1টা 2টো। দেখো এখানে একটা পড়ে আছে লোন পেয়ার, এখানে একটা পড়ে আছে লোন পেয়ার, তাহলে 2খানা লোন পেয়ার রয়েছে যারা বন্ধন গঠনে যুক্ত হয়নি, বুঝতে পারলে? আর এর জন্য কি হয় বলো তো? বন্ধন যে কোণের যে মানটা হয়, বন্ড অ্যাঙ্গেল, সেটা কিন্তু এটার ক্ষেত্রে বেশি হয়ে যায়। দুদিক থেকে লোন পেয়ারগুলো টানতে থাকে, ঠিক আছে? ওটা আমাদের আলাদা বিষয়, ওটা আমরা যখন পড়বো তখন পড়বো। দুদিক থেকে টানতে থাকে। আচ্ছা, তো এখানে সঠিক উত্তর কিন্তু এটাও হবে, এটাও আমাদের সঠিক উত্তর কিন্তু হবে, এটা একটু মাথায় রেখো। ওকে, তো চলো, যদি না বুঝতে পারো আমাকে আবার পরের দিন কমেন্ট করবে। তাহলে আজকে এখানেই আমাদের প্রশ্ন শেষ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও।